এবার যদি স্যার একটু ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নিয়ে যদি কথা বলি, সরকার মোটামুটি বলা যায় এখন একটা স্টেবিলিটিতে চলে আসছে আস্তে আস্তে, এবং সামনে কদিন বাদেই নতুন বাজেট দেওয়া হবে। তো সব মিলিয়ে বলতে গেলে ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের কী ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছেন? কেন্দ্রীয় ব্যাংক সুশাসন ফেরানোর ব্যাপারে তো প্রথম যখন এই রেজিমটা চেঞ্জ হয়, এই যে অনেকগুলো ব্যাংকের বোর্ডকে রিস্ট্রাকচার করলো, আমরা আমরা খুব হ্যাপি ছিলাম। আমরা অন্তত আমি তো হ্যাপি ছিলাম যে না, আসলে বাংলাদেশ ব্যাংক ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে। এই অনেকগুলো ব্যাংকের বোর্ডকে রিস্ট্রাকচার করলো, তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিল, এবং প্রত্যেকটা ব্যাংকে কিন্তু ফেল করেছে লিকুইডিটি সাপোর্ট নিয়ে। সে ব্যাপারে কিন্তু কোনো কোশ্চেন নেই, কারণ তখন তো কেন্দ্রীয় ব্যাংক তার নিজস্ব নিয়ম, তার নিজস্ব ইচ্ছা মতো তাদের বোর্ডগুলো রিকনস্ট্রাক্ট করে, এবং তারা কেন পারলো না এই লিকুইডিটি সাপোর্ট নেওয়ার পরও কেন ব্যাংকগুলো দাঁড়ালো না, সে ব্যাপারে কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা নাই। এটা একটা বড় ভুল করে। যাই হোক, তারপরে লাস্টলি এই যে ইসলামিক ধারার এই 5টা ব্যাংকের নিয়ে যে মার্চ করলো, এটা মানে পদক্ষেপটা খুব একটা খারাপ যায়, কিন্তু মার্জিংটা আমরা বেশি পছন্দ করি না। কারণ এবং আমরা প্রথমতেই ফোরকাস্ট করতেছিলাম যে আপনাদের উদ্দেশ্য খারাপ না, কিন্তু এই মার্জারটা সাকসেসফুল হবে না, কারণ মার্জার কতগুলো নিয়ম কানুন আছে। মার্জার কখনোই এই চাপিয়ে দেওয়া প্রসেস হয় না, মার্জার হয় সবচেয়ে ভলান্টারি প্রসেস, তাই না? আর মার্জার হবে কি, ভালোর সাথে খারাপের হতে পারে, বা খারাপের সাথে ভালো হইতে পারে, কিন্তু খারাপ প্লাস খারাপ সবগুলো যে যখন খারাপই তো থাকবে। তো সুতরাং এটা মার্জার এভাবে হবে না। আর তারপরে দেখেন এইগুলো এই মার্জার করার জন্য দেখেন এই যে একটা সুযোগ গেল, একটা আইন করা হয়েছিল আপনার ব্যাংক রিস্ট্রাকচারিং অর্ডিন্যান্স, ওইটাকে আবার অ্যাক্টও করা হয়েছে। সেখানেও অনেক ধরনের আপনার কি বলে অসামঞ্জস্য আছে। যেমন আপনার মার্জার টুলটা কি হবে, ওইখানে কিন্তু আইনে কিন্তু বলা আছে মার্জার টুল হবে আপনার এস্টাবলিশমেন্ট অফ আপনার কি বলে ব্যাড ব্যাংক। তো এখানে কি করা হচ্ছে, আপনার সমস্ত খালি শেয়ারগুলো বিক্রি করা হচ্ছে, এবং 18 ধারা নামে একটা নতুন ধারা সৃষ্টি করেছে, যেটা অ্যাড করে দিয়েছে। তার মানে কি, যে পুরাতন মালিকরাও এখন এইসব ব্যাংকগুলোর শেয়ার কিনতে পারবে। তো আপনি টুলসে বলতেছেন আপনি এস্টাবলিশ করবেন আপনার নতুন কি বলে একটা ব্যাংক, যারা নাকি এই খারাপ ব্যাংকগুলো আপনার অ্যাসেটগুলো সব পারচেস করে নেবে, কিন্তু এখন করতেছেন আপনি আরেকটা। এই ধরনের অনেক ধরনের আপনার অসামঞ্জস্যতা আছে। স্যার, শেষ একটা প্রশ্ন সবচেয়ে বড় অবজেকশন হলো যে কেন সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক আপনি বেল আউট করতে যাচ্ছেন। এটা আমার কাছে সবচেয়ে বেশি ইনকনসিস্টেন্ট মনে হয়। এবং সরকারের কি এত বেশি টাকা হয়ে গেছে যে একদম বেসরকারি ব্যাংকগুলোকে বেল আউট করতে যাচ্ছে? আপনারা আপনাদের ব্যাংকগুলোকে বেল আউট করেন না কেন? এই যে ব্যাংকিং খাতে এমন অস্থিরতা চলছে, সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে শুরু করে এখন আবার নতুন করে ইসলামী ব্যাংক, এই অস্থিরতার কারণে কি ব্যাংকিং খাত থেকে গ্রাহকদের আস্থা সরে যাবে কিনা? তারপরে তো ব্যাংকিং বিনিয়োগটা কমে আসবে, এই বিষয়ে একটু বলবেন। উপায় নেই, আমাদের কোনো উপায় নেই। উই ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভস। বাংলাদেশে কিন্তু আপনার সেভিংস মোড কিন্তু একমাত্র ব্যাংকিং ছাড়া এখন কিন্তু আমাদের হাতে অন্য কিছু নেই। থাকলে বহু আগে লোকজন সরে যেত, তাই না? এখন একমাত্র উপায় হচ্ছে ব্যাংকে টাকা জমা না দিয়ে আপনি বালিশের নিচে টাকা রাখতে পারেন। এছাড়া আমি আর কোনো উপায় দিই, কারণ আমাদের দেশে অন্য কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটই কিন্তু ডেভেলপ করেনি, না সিকিউরিটি মার্কেট, না আপনার ইন্স্যুরেন্স মার্কেট, না আপনার অন্য কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপ করেনি। একমাত্র এবং আমরা সেই জন্যই তো বলি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে ব্যাংক বেসড। এখন এই ব্যাংকটাকে নিয়ে যদি সবাই এই ধরনের খেলাধুলা করে, তাহলে ফাইন্যান্সিংটা হবে কোত্থেকে? এবং এই সাধারণ এমনিতে আমাদের সেভিংস রেট অনেক কম, তাই লোকজন তো টাকা পয়সা সেভ করার জন্য কোনো ভোট পাবে না। ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, দেশের ব্যাংকিং খাত নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী।